আসসালামু আলাইকুম। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলায় ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শবনম ফারিয়া। আমরা অনেক সময় মনে করি যে নাটক একটা খুবই অবাস্তব জিনিস, কিন্তু নাটক আসলে কথা বলে আমাদের যে প্রতিদিনের গল্পগুলো, হাসি কান্না এগুলোর গল্পই। আমরা আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন গেস্টকে ইনভাইট করেছি যে এগুলোর সাথে খুব বেশি কানেক্ট করতে পারে এবং তাকে দেখলেই আমাদের ছোটোবেলার অনেকগুলো স্মৃতি মনে আসে, আমরা নস্টালজিক হয়ে যাই। এবং তার পাশাপাশি আমাদের সবসময় মতো উপস্থিত আছে একজন রন্ধনশিল্পী। আমাদের সাথে আজকে আছে ইশাত আপা এবং আমাদের খুবই প্রিয় মানুষ ফারুক আহমেদ। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ফারুক ভাই, আপনাকে এখানে এই অনুষ্ঠানে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমিও খুব আনন্দিত যে আমি এখানে আসতে পেরেছি। আপনার সাথে আমার অনেক গল্প আছে, আমি অনেক কিছু জানবো। আমি অনেক কিছু জানি, কিন্তু আমার দর্শকদেরকে আমি অনেক কিছু জানাতে চাই। ইশাত আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইশাত আপা, আপনি আজকে আমাদেরকে কি রান্না করে দেখাবেন? স্পেশাল গেস্ট আছে। ফারুক ভাই, আপা মেকআপ রুম থেকে বলছিলেন যে উনি আপনার একনিষ্ঠ ভক্ত। সো আমরা এরকম অনুষ্ঠানে খুবই কম পাই যে আমাদের যে রন্ধনশিল্পী থাকে তারও খুব পছন্দের যিনি মানে তারকা, তাকে আমরা নিয়ে আসি। সো আপা মনে একটু বেশি এক্সাইটেড। ফারুক ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, তাকে আজকে আমার রান্না করে খাবার দিয়ে ইফতার করবে, সেটা আমি আসলে খুব এক্সাইটেড। ঠিক আছে আপা, আজকে আপনি কি রান্না করে দেখাচ্ছেন? আমি আজকে দেখাবো, সবাই তো আমরা নর্মালি পোলাওয়ের চাল দিয়ে পোলাও খাই, আজকে আমি চিড়া দিয়ে একটা পোলাও করব, সাথে ভেজিটেবল থাকবে। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে? চিড়া তো লাগছেই, তারপরে 2 রকমের ক্যাপসিকাম, তার মটরশুঁটি, আদা বাটা, লবণ, পেঁয়াজ কুচি, গাজর, গোলমরিচের গুঁড়া, রসুন, আর একটু সাজানোর জন্য আমি পুদিনা পাতা রেখেছি, আর ঘি। ফারুক ভাই, হ্যাঁ, মানে আমার মনে হয় আমি আপনাকে অনেক বছর ধরে একরকমই দেখছি। এরকম এভারগ্রিন থাকার রহস্যটাকে আগে সেটা বলেন, বাকি সব কোয়েশ্চেন পরে। আসলে এরকম থাকার কারণ হচ্ছে খাওয়া দাওয়া। আমি ছোটবেলা থেকে আমি 40-35 বছর পর্যন্ত আমি কোনো মাংস খেতাম না। আচ্ছা। কারণ আমার মা খেতেন না। আচ্ছা আচ্ছা। মা যা খেতেন না আমিও তাই খেতাম না। গ্রামের বাড়ি ছিল পদ্মার পাড়ে, নদীর পাড়ে, প্রচুর মাছ পাওয়া যেত। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ছিল মানিকগঞ্জ, কিন্তু এটা 71-এ নদীতে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। বাট আমি 1963 থেকে ঢাকায়। ফারুক ভাইয়ের অভিনয়ের শুরুটা কোত্থেকে? আমি জানি আপনি ঢাকা থিয়েটারে অনেক বছর যুক্ত ছিলেন, হয়তো এখনো আছেন, তো শুরুটা কিভাবে? শুরুটা আমার স্কুল থেকে। স্কুলে আগে তো বাৎসরিক কালচারাল প্রোগ্রাম হতো, ওখানে কেন যেন আমার মনে হচ্ছে যে আমি অভিনয় করি। কিন্তু আমার মনে হচ্ছে আমি অভিনয় করবো, স্কুলে একটা প্রোগ্রাম একটু আবৃত্তি করব, অভিনয় করব, এরকম মনে হতো। ওইখান থেকে শুরু। কিন্তু বেসিক্যালি শুরু জাহাঙ্গীরনগরে পড়ি। ফরিদে ভাই ছিলেন, উনি একটা ওয়ার্কশপ করালেন, সৈয়দ জামিল আহমেদ। তা উনি তখন ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে আসলেন। আচ্ছা আচ্ছা, এনএসডি থেকে। হ্যাঁ, এনএসডি থেকে। উনি কিন্তু ঢাকা থিয়েটারে। আচ্ছা আচ্ছা। ফরিদে ভাইয়ের সাথে। তো ফরিদে ভাই তখন বললো যে বন্ধু তুমি একটা ওয়ার্কশপ করাও। উনি একটা নোটিশ টাঙালো, আমি দেখলাম। উনি তখন ফরিদে ভাই তখন নাট্য সম্পাদক। আচ্ছা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। পরে আমি দেখে অ্যাপ্লিকেশন করলাম, তারপরে ইন্টারভিউ হলো, ওখানে পাস করলাম। 1 মাসে একটা ওয়ার্কশপ আর সংবাদ কার্টুন সেলিম আল দিনের করলাম। তারপরে আমি জাহাঙ্গীরনগর থিয়েটার করলাম, প্রতিষ্ঠা করলাম। আমি শহীদুজ্জামান সেলিম ভাই, হ্যাঁ হ্যাঁ, সুভাষিস ভৌমিক, আমরা 3-4 জন মিলে একটা দল, এটা এখনো আছে দলটা। পরে নাট্য সম্পাদক হলাম, মীর মোশাররফ হোসেন হলে ইলেক্টেড। এই যে এইভাবে ঢুকলাম। পরবর্তীতে 1983-তে আমি ঢাকা থিয়েটারে ঢুকলাম। ফারুক ভাই, আপনাকে নিয়ে যখন কথা আসে, আপনার টিভি নাটকের প্রসঙ্গ কিন্তু চলে আসে, কারণ আমরা আপনাকে চিনি ওই মতি চরিত্র দিয়েই। তো এই যে হুমায়ুন স্যারের সাথে একের পর এক হিট কাজ বা স্যারের যে কোনো কাজ হলে সেখানে ফারুক আহমেদ থাকাটা অবধারিত, থাকতেই হবে। তো এই জার্নিটা কিভাবে শুরু হলো? আমি তো হুমায়ুন ভাইকে চিনতাম সেই 72 সালের শেষের থেকে। আচ্ছা। কারণ আমি আর আহসান হাবিব, জি, ওনার ছোট ভাই যিনি, ছোট যে উন্মাদ সম্পাদক, জি জি জি, আমরা দুইজন মমতা স্কুলের ছাত্র। আমরা মানে এসএসসি পরীক্ষা একসাথে দিয়েছিলাম 1975-এ। তো ও যখন 8-এ ভর্তি হলো স্কুলে, তখন বাবর রোডে থাকতো হুমায়ুন ভাই। তখন হুমায়ুন ভাইয়ের বই বের হয়েছে, নন্দিত নরকে, খুব সারা জায়গা। আর আমি ছোটবেলা থেকে পড়াশোনাও করতাম, যেহেতু শিক্ষকের ছেলে সন্তান, পড়াশোনা একটা কালচার বাসায় তো ছিলই। তো যখন আমি শুনলাম যে ও হুমায়ুন আহমেদের ছোট ভাই, ও বলতো না কখনো, ও খুবই তো চুপচাপ, এখনো ওই ছোটবেলা থেকেই খুব মুখ চোরা টাইপের। ওনারা সব ভাইরাই মনে হয় একটু এরকম, অধিক কথা পছন্দ করেন না, বলেন নাই। তো তারপরে আমি শুনলাম, ভাই আমি তো হুমায়ুন ভাইয়ের সাথে দেখা করবো, তোর বড় ভাই আমি তো জানতাম না, চলো যাই।
পরে বাবা রোডে আমি থাকতাম হোস্টেলে, মোহাম্মদ গভর্নমেন্ট স্কুলে, আব্বা তো হোস্টেল সুপারডেন্ট ছিল, কোয়ার্টারে থাকতাম। আচ্ছা পরে আমাকে নিয়ে গেল একদিন সকালের দিকে, এই যে উনি ড্রয়িং রুমে বসে বই পড়ছে, কেমিস্ট্রি বা একটা বই পড়ছে খুব মনোযোগ দিয়ে। তো আমরা ঢুকলাম, ঢোকার পরে ওই আমাদেরই পেয়ে শব্দ পেয়ে তবে তাকে তাকানোর পরে বললো, তুমি শাহিনের বন্ধু, মানে আসান হাবিবের ডাক্তার। শাহিন বললাম জি। আচ্ছা কেমন আছো? আমি বললাম জি ভালো আছি। যাও পুরে যে গল্প করো। এই প্রথম, হ্যাঁ এটা হলো প্রথম, সে 73 প্রথম দিকে বা 72 শেষের দিকে, এটা তো মনে নেই। তারপরে তো হুমায়ুন ভাই চলে গেলেন দেশের বাইরে, আর কোনো যোগাযোগ, শাহিনের সাথে আমার তো যোগাযোগ ছিলই। পরে হঠাৎ করে বাদশা বা রিয়াজউদ্দিন বাদশা আমাকে বললেন যে একটা নাটক আছে, তুমি আসো। আগে তো 2 দিন রিহার্সেল হতো, অমুক দিন রিহার্সেল আছে, তুমি আসো। ওটা আমার সেকেন্ড নাটক আসলে। টিভিতে সেকেন্ড নাটক? হ্যাঁ টিভিতে সেকেন্ড নাটক। যাওয়ার পরে বড় রুমের ভিতরে টিভি অনেক বড়, 20-30 জন বসা যায় এরকম সিস্টেম ছিল, রিহার্সেল হবে। আমি যাওয়ার পরে দেখি যে হুমায়ুন ভাই। পরে আমি যা সালাম দিলাম, আমি বললাম না যে আপনার সাথে পরিচয় বা আহসান ভাই, আমি কিচ্ছু বললাম না। পরে উনি আমাকে বাদশা ভাই ডাকলো, বলো ঢাকা থিয়েটার করে, ভালো অভিনয় করে, এই জন্য আমি সার্চ করে নিয়ে আসছি। তারপরে আমাদের তাকে বললো যে একটু পড়ো তো দেখি। আমি তখন তো অলরেডি ঢাকা থিয়েটার 10 বছর করার শেষ, কেরামত মঙ্গলে আমি মেইন কাস্টিং কেরামত করি। তো যাই হোক, কিছু তো অন্তত 10 বছরের শেখা আছে, মানে আত্মবিশ্বাসটা আছে। পরে দিল পরে একটা চরিত্র, তা আমি মানে চরিত্রের মতো করেই বললাম। তো আমাদের তাকে বললে 3 লাইন 4 লাইন পড়ার পরে ওকে 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 তো বসো বসো বসো। তখন বাদশা ভাই সব দেখতেন আসলে, উনি ডিরেকশন দিতেন না, ওনার ছিল শুধু স্ক্রিপ্টের কারণে ওখানে থাকতেন সাথে। তারপরে নাটক করলাম, ওটা ছিল অচিন বৃক্ষ একটা নাটক। অচিন বৃক্ষ খুব সুন্দর একটা নাটক। আলী জাকের ভাই ছিলেন, আমি সাবিরি ছিল, সাবির আন্টি। আচ্ছা আচ্ছা। এরপরে করলাম মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে, ওই নাটকটা সেকেন্ড নাটক। মানে এরপর থেকে জানি চলবে। তারপরে আজ রবিবার, তারপরে তো কথা বলছিলাম আমাদের প্রিয় অভিনেতা ফারুক আহমেদের সাথে। ফারুক ভাই, ইফতার নিয়ে যেহেতু অনুষ্ঠান, সো ইফতারের কথা বলবো। ছোটবেলার ইফতার কেমন ছিল, বা আমাদের শুটিংয়ের তো একটা মজার ইফতারের একটা আয়োজন আছে, আমি এই সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। অনেক ছোটবেলা তখন রমজান মাসটা শীতকালে ছিল, আমরা রমজান মাসে গ্রামে চলে যেতাম, 1 মাস ওখানে ঈদ করে আবার ফিরতাম। মানিকগঞ্জ অঞ্চলে ছোলাটা মাস্ট, ছোলা, মুড়ি, পেঁয়াজ, শরবত, এইটাই ইফতার। ওই সময় আমার মনে আছে সেহরি খাওয়ার জন্য আমাকে ডাকতো না, আমি উঠে যেতাম অনেক শীতের ভিতরে, আম্মা রান্না করতো গরম গ্রামে। তো সেহরি ইফতারটাও ওরকম হইতো, আজান দিল, আব্বাই আজান দিতেন আমার আব্বা, তারপর আব্বা আসলে সবাই একসাথে বসে পার্টিতে, গ্রামে আমার গ্রামেরটাই মনে আছে, বসে সবাই একসাথে, আমরা 4 ভাই বোন, বাবা মা বসে আমরা ইফতার করতাম, মায়ের হাতের বানানো ইফতার। এবং আমাদের শুটিংয়েও যেটা হয়, শুটিং কিন্তু সেম, আমরা সবাই একসাথে বসি, অপেক্ষা করি ইফতার আসার জন্য, মুড়ি মাখানোটা কখন আসবে। আপা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নেত্রকোনা। আচ্ছা, আপনাদের এলাকার ইফতার কেমন, মানে এগুলোই আমরা নরমালি যেগুলো হয় নাকি এক্সট্রা কিছু? আসলে আমার বেড়ে ওঠা তো ঢাকায়, আমি গ্রামেরটা বলতে পারবো না, তবে আমার বাড়িতে যেরকম ইফতার হয় সেটা আমার মা তো খুব ভালো রাঁধতেন, এখনো আমার মা ভালো রাঁধেন, যদিও উনি অনেক বয়স হয়েছে। বাটায় বেটে সব মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে রান্না করেন এখনো। আপনার প্রিয় ইফতার আইটেম কি? আমার প্রিয় ইফতার আইটেম হচ্ছে বাসায় যে যেটা পছন্দ করে সেটাই আমার প্রিয়। আসলে আমার প্রিয় যে কি জিনিস সেটা আমি ভুলে যাই ওদের করতে করতে। রাইট। ফারুক ভাইয়ের মার হাত, যেহেতু বললেন যে মা সবসময় ইফতার বানাতো, মার হাতে সবচেয়ে প্রিয় রান্না কি? মার হাতের সবচেয়ে প্রিয় রান্না হচ্ছে খিচুড়ি। আমার আম্মা তো নেই। আর আমি যেটা সবচেয়ে বেশি কালিজিরা ভর্তা। আচ্ছা আচ্ছা, আমার সবচেয়ে প্রিয় খাবার, আমার খুব পছন্দের এটা, আর আমি মনে হয় এটা খুব ভালো পারি, একদিন আপনাকে খাওয়াবো আমি। দেখেন আপা, আপনি কি সেই রান্নাই করেন, এই চটপট না অন্য কিছু করেন? রান্নাটা হচ্ছে আমার একটা নেশা প্লাস পেশা। হ্যাঁ, এর পাশাপাশি একটু কখনো আমি বাসায় আমার টিচার হতে হয়, কখনো আমাকে ডক্টর হতে হয়, কখনো কুক হতে হয়, কখনো ক্লিনার হতে হয়। তো সব ওভারঅল মিলে আমি আর কি সব কাজে, মানে একটা মা হলে যেটা হয়, একটা মার ভূমিকা তো আসলে অনেকগুলো থাকে, একদম সকাল থেকে রাত পর্যন্ত যে জিনিসগুলো একটা মানুষের লাগে, ওই প্রত্যেকটার কাজেরই মাকে আসলে করতে হয়। রান্না নিয়ে একটা কবিতা আছে আল মাহমুদের, পড়ি। তোমার হাতে ইচ্ছে করে খাওয়ার,
পুরুলিয়ার পুরনো কই ভাজা, কাবার মতো মুন্সি বাড়ির দাওয়ায়, দেখব বসে তোমার ঘষা মাজা, বলবে নাকি এসেছে কোন গাওয়ার, ভাঙলে পিঠে কালো চুলের ঢেউ, আমার মতো বোঝেনি আর কেউ, তবু যে হাত নাড়িয়ে দিয়ে হাওয়ায়, শহরে পথ দেখিয়ে দিলে যাওয়ার। বাহ, চমৎকার চমৎকার খুবই আবৃত্তি করেন। চমৎকার, মনে খুবই পড়লো চমৎকার। হঠাৎ। ফারুক ভাই নিজে রান্না করতে পারেন? একদম না। না। মানে অনেকে আছে যারা রান্না করতে enjoy করে। বেশিরভাগ মানে খেতে পছন্দ করে। খেতে পছন্দ করেন তো। এটা একটা কথাই আছে, যারা অনেক বেশি প্রতিভাবান, এবং আমার নিজেরও দেখা, আমাদের দেশেরই যদি বলি, আমি যাদের সাথে খুব বেশি মিশেছি, যেমন হুমায়ুন আহমেদ, নাট্যাচার্য সেলিম আলদিন এবং হুমায়ুন ফরিদ, আমার একদম ব্যক্তিগতভাবে বন্ধুর মতো মিশেছি। ওনারা আমার সিনিয়র, শ্রদ্ধেয়, কিন্তু আমাকে অনেক আদর করতেন, দেখেছি। তাদের তিনজনের জীবনে কীরকম, প্রত্যেকে রান্না খেতে পছন্দ করতেন, রান্না করতে পছন্দ করতেন। আমি একদমই উল্টা। আপনি জাহাঙ্গীরনগরের গল্প বলছিলেন ফারুক ভাই, সেখানে আপনি হুমায়ুন ফরিদি স্যারের কথা বলছিলেন। তো ওনার ব্যাপারে একটু জানতে চাই। আমি যখন অভিনয়তে এসেছি ততদিন আমি ওনাকে পাইনি। তো আমার জীবনের খুব বড় একটা আফসোসের জায়গা যে আমি কখনো ওনার সাথে কাজ করতে পারিনি। তো ওনার সম্পর্কে একটু জানতে চাই। ফরিদ ভাই এক কথায় ছিলেন পাগলাটে টাইপের। এই ইউনিভার্সিটি যখন ঘুরতেন, উনি হলের থেকে, উনি আলবেরিনিতে থাকতেন, অন্য হলে আমার পাশাপাশি। যেমন আমাকে প্রথম দিন যখন দেখলো, আমি ঢাকা থেকে গিয়েছি, আদমজি ক্যাম্পের ছাত্র, জিন্স শার্ট, জিন্স প্যান্ট পরি। আর সেই সময় ৭৯ সালে, তখন জাহাঙ্গীরনগর একটু অপেক্ষাকৃত ওই অঞ্চলের, মানিকগঞ্জ অঞ্চলের ছেলে টেলে একটু বেশি। আমার চুল এত বড়, তারপর আমি হেঁটে যাচ্ছি, তারপর এদিকে আসো, নাম কি? তারপর আমার নাম ফারুক। তুমি ঢাকায় থাকো না? আমি জি, আমি মোহাম্মদপুরে থাকি। তখন আমাদের বাসা, তোমাকে দেখে বোঝা যায়, ড্রেস আপেই দেখায় বোঝা যায় তুমি ঢাকায় থেকে এসেছো, একটু আলাদা। কোন ডিপার্টমেন্ট? তা আমি বললাম যে আমি তো জিওগ্রাফিতে পড়ি। হ্যাঁ, জিওগ্রাফি কোনো সাবজেক্ট? তুমি কেন মেসে চলে আসো, আমি তোমার ভর্তি করে দিচ্ছি অলরেডি, কিন্তু 3 মাস ক্লাসে দিচ্ছে। তুমি আমার রুমে চলে আসো, ওই যে হলের আমার রুমে আসবা, তারপর তোমাকে আমি ভর্তি করে দেবো। আমি বললাম যে ভাই, আমি তো ভর্তি হয়ে গেছি 1 নাম্বার, আর আমি তো পড়বো না ইকোনমিক্স, আমি জিওগ্রাফিতে পড়বো, আমার খুব ইন্টারেস্টেড সাবজেক্ট। না না, তুমি জিওগ্রাফিতে পড়বা না, তুমি অর্থনীতিতে পড়বা। তা ভাই দেখা যাবে পরে। আমি তো মানে একটু স্বাভাবিক, ফরিদ ভাইকে তখন অনেক বড় স্টার না, বাট উনি মঞ্চের দারুণ স্টার, আর টেলিভিশন টুকটাক একটু কাজ করেছে। আর যেহেতু আপনি মঞ্চের সাথে এর আগে থেকে ইনভলভ, আপনার চেনার কথা ওনাকে অলরেডি। না, তখন তো আমি ঢাকা থিয়েটার করি না। আচ্ছা 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 আচ্ছা। তখন তো আমি ঢাকা থিয়েটার করি না, আমি তো পরে গেলাম ঢাকা থিয়েটার। এটা তো 79-এ ওনার সাথে কথা হচ্ছে। আচ্ছা, ওনার সাথে দেখার পরেই তো আপনি গিয়েছেন তাহলে? হ্যাঁ, 79, 80, 81, 82, 83-তে আমি গেছি। উনি আমাকে সহযোগিতা, পরে তো অনেক কাজই হয়েছে। উনি যখন নাট্য সম্পাদক ছিল, আমি আবার হলের নাট্য সম্পাদক ছিলাম। ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন হলো, আমি আবার ডিরেকশন দিলাম বর্ণচোর, আমার হল থেকে ওটা ফার্স্ট হলো। মমতাজউদ্দিন স্যারের একটা নাটক, অনেক ওনার সাথে ইন্টারাকশন অনেক বেশি ছিল। এই যে আমার হয়ে গেল চিংড়ি চিড়ার পোলাও আপনার এবং ফারুক ভাইয়ের জন্য। এত তাড়াতাড়ি আপা? জি, ঝটপট। অনেক ধন্যবাদ। আজকে আমাদের সাথে আমাদের খুব প্রিয় একজন মানুষ ছিলেন, কিন্তু আমরা আজকে এখানেই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।